রাষ্ট্রদ্রোহ ও নাশকতার 2 মামলা সহ 4 মামলায় আত্মসমর্পণের পর জামিন পেলেন বেগম খালেদা জিয়া। গেটকো দুর্নীতি মামলায় জামিন বহাল। পূর্বের জামিনে তাকে রাখা হয়েছে, পরবর্তীতে মামলার কার্যক্রম 4 শুনানি সহ অন্যান্য বিষয়ে শুনানি করতে পারবো। জামিন মঞ্জুর করেছেন আদালত 5টি মামলায়। সকাল থেকে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু এবং আমি সৌমিত্র শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাঁশখালীতে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নিয়ে সংঘর্ষের ঘটনায় 57 জনের নাম উল্লেখ করে 3000 জনের বিরুদ্ধে মামলা, তদন্ত কমিটি গঠন। হবিগঞ্জের বাহুবলে 4 শিশু হত্যা মামলায় 8 জনকে অভিযুক্ত করে চার্জশিট, 52 দিনে অভিযোগপত্র দিল পুলিশ। রিজার্ভের চুরি যাওয়া অর্থের আরও প্রায় $98 লাখ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি অভিযুক্ত ব্যবসায়ী কিম অংয়ের। শুনানিতে যোগ দিলেন বাংলাদেশ ব্যাংকের 2 কর্মকর্তা। অর্থ বছরের 9 মাসে প্রথমবারের মতো প্রবৃদ্ধি 7% ছাড়িয়েছে। মাথাপিছু আয় বেড়েছে $1,466। সংশোধিত এডিপির আকার প্রায় 94,000 কোটি টাকা নির্ধারণ। এবং মগবাজার ফ্লাইওভারের সুফল পাচ্ছেন না যাত্রী ও চালকরা। 2 ফ্লাইওভার কাছাকাছি হওয়ায় সৃষ্টি হচ্ছে যানজট। ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানোর কথা বলছে কর্তৃপক্ষ। রাজধানীর যাত্রাবাড়ি ও গুলশানে নাশকতার 2 মামলা ও শহীদদের সংখ্যা নিয়ে কটূক্তির অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় আত্মসমর্পণ করার পর জামিন পেলেন বেগম খালেদা জিয়া। এছাড়া গেটকো মামলায় জামিন বহাল রেখেছেন আদালত। সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালত ও সিএমএম কোর্ট থেকে তিনি জামিন পান। আদালতে বেগম খালেদা জিয়ার আত্মসমর্পণ করার খবরে আগে থেকেই সেখানে মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। বেলা 10:30টায় আদালত প্রাঙ্গণে পৌঁছান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় তার গাড়ি বহরকে ঘিরে অবস্থান নেন দলের নেতাকর্মী ও আইনজীবীরা। সতর্ক অবস্থানে থাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা মঞ্জুর করেন। গত বছর 23 জানুয়ারি বিএনপির অবরোধ চলাকালে যাত্রাবাড়িতে পেট্রোল বোমা মেরে যাত্রী হত্যার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে এই মামলাটি দায়ের করে পুলিশ। মামলায় হুকুমের আসামি করা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। ওই বছরই 6 মে খালেদা জিয়া সহ 38 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। এবছরের 30 মার্চ এই মামলায় আদালতে হাজির না হওয়ায় বিএনপি চেয়ারপারসন সহ 28 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। এর 5 দিন পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন তিনি। পরে গ্যাটকো দুর্নীতি মামলায় ঢাকার বিশেষ জজ আদালত 3-এ আত্মসমর্পণ করেন বেগম জিয়া। এই মামলাতেও তারা আগের জামিন বহাল থাকে। মামলার পরবর্তী কার্যক্রম শুরু হবে এ মাসেরই 13 এপ্রিল। দুর্নীতি দমন কমিশন বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো, সাইমন সহ 16 জনের বিরুদ্ধে এই মামলাটা দায়ের করেছিল। উচ্চতর আদালতে এই মামলাটা যে দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন ইস্যুতে বিভিন্নভাবে গিয়েছিলেন, উচ্চতর আদালত থেকে ফেরত এসছে। এখন এই মামলায় তিনি হাজির হয়েছেন, সুতরাং তাকে পূর্বের জামিনে তাকে রাখা হয়েছে। পরবর্তীতে তার জন্য 13/4 তারিখ ধার্য হয়েছে। পরবর্তীতে মামলার কার্যক্রম 4 শুনানি সহ অন্যান্য বিষয়ে শুনানি করতে পারবো। এরপর বেগম জিয়া যান সিএমএম আদালতে। সেখানে যাত্রাবাড়ির আরেকটি হত্যা মামলা, গুলশানের একটি নাশকতা মামলা এবং শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তিনি। পরে 3টি মামলাতেই জামিন পান বেগম জিয়া। যাত্রাবাড়ি 59-1-15 এই মামলাও জামিন পেয়েছেন। যাত্রাবাড়ি 58 জামিন পেয়েছেন। গুলশান 25-1 জামিন পেয়েছেন। জামিন মঞ্জুর করেছেন আদালত 5টি মামলায়। গ্রেপ্তারি পরোয়ানা হয়েছে একটা প্রসেস, এটা আদালতের প্রসেস অনুযায়ী হয়েছে। আবার খালেদা জিয়া স্বেচ্ছায় আছেন, আদালত মনে করেছে তাকে জামিন দেওয়া উচিত, আদালত জামিন দিয়েছে। সবগুলো মামলার কার্যক্রম শেষে আদালত থেকে বাসভবনের উদ্দেশ্যে রওনা দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সিএমএম কোর্ট প্রাঙ্গণে আছেন রিপোর্টার সাদিকুর রহমান। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সাদিক, সৌমিত্র, আপনি জানেন যে আজকে সকালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি
নিম্ন আদালতে মোট 5টি মামলায় কিন্তু আত্মসমর্পণ করেছেন এবং তিনি জামিন আবেদন করেছেন। জামিনের শুনানির পর কিন্তু তাকে জামিন দিয়েছেন আদালত। আমি একটু জানিয়ে রাখি যে সকাল 10টার কিছু পরে কিন্তু তিনি আদালত প্রাঙ্গণে হাজির হন এবং ঢাকা মহানগর দায়রা জজ আদালতের যে ভবন, এই ভবনে 2টি এজলাসে তিনি আজকে উপস্থিত হয়েছিলেন এবং হয়ে আজকে প্রথম যাত্রাবাড়ী থানার যেই পেট্রোল বোমা নিক্ষেপ করে যে বিশেষ ক্ষমতা আইনে যে মামলাটি দায়ের করা হয়েছিল, সেই মামলায় গত 30 মার্চ কিন্তু আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। সেই মামলাতে আজকে প্রথম আত্মসমর্পণ করে জামিন চান এবং আদালত তাকে জামিন দিয়েছেন এবং পরবর্তীতে গেটকো দুর্নীতি মামলায় তিনি সেই ভবনেরই 6 তলায় যে এজলাসটি, সেই এজলাসে তিনি গিয়েছেন এবং গিয়ে জামিন আবেদন করেছেন। তার আইনজীবীরা শুনানি করেছেন এবং পরবর্তী শুনানি শেষে কিন্তু সেই মামলায়ও কিন্তু জামিন দেওয়া হয়। তো পরবর্তীতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কিন্তু এসেছেন সিএমএম কোর্টে। 11টা নাগাদ তিনি সিএমএম কোর্টে আসেন এবং এখানে মোট 3টি মামলা ছিল। এই 3টি মামলার মধ্যে একটি মামলা কিছুদিন আগে আপনি জানেন যে জানুয়ারিতে মামলাটা দায়ের করা হয়েছিল। সেটি হচ্ছে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে, মুক্তিযোদ্ধাদের শহীদদের সংখ্যা নিয়ে একটি মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যের প্রেক্ষিতে যে মামলাটি হয়েছিল রাষ্ট্রদ্রোহিতার মামলা, সেই মামলায় কিন্তু আদালত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জামিন দিয়েছেন এবং পরবর্তীতে এছাড়া আরো 2টি মামলা ছিল। গুলশান থানার দায়ের করা একটি মামলা এবং যাত্রাবাড়ী থানার আরেকটি মামলা ছিল। মোট 5টি মামলায় কিন্তু তাকে আদালত জামিন দিয়েছেন এবং জামিনের প্রেক্ষিতে তার আইনজীবীরা যেটি বলেছেন যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং হয়রানির জন্য তার বিরুদ্ধে এই মামলাগুলি দায়ের করা হয়েছিল এবং রাষ্ট্রপক্ষ বলেছে যে এই মামলাগুলি দায়ের করা ছিল তার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলাগুলি ছিল, সেই মামলাগুলিতে তাকে হুকুমের আসামি করা হয়েছিল এবং তিনি যদি হরতালের ডাক না দিতেন তাহলে এই হত্যাকাণ্ড হতো না বা পেট্রোল বোমা হতো না। এইসব অভিযোগের দুই পক্ষের আইনজীবীরা এইসব বিষয়ে অভিযোগ দায়ের করেন। তো সৌমিত্র, এই ছিল আদালত প্রাঙ্গণ থেকে সর্বশেষ তথ্য। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 5 মামলায় আত্মসমর্পণ ও জামিন প্রাপ্তির বিষয়ে সিএমএম কোর্ট প্রাঙ্গণ থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী সাদিকুর রহমান। এবারে যাব শেরেবাংলা নগরে। এনইসির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করছেন সেখানে পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল। সরাসরি যাচ্ছে সেখানে। যথাযথভাবে দেখার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি এবং সেটা করা হচ্ছে। আমি মনে করি যে আমরা যদি নিজেরা যদি মূল্যায়ন করেন, নিজেরা যদি বন্ধু বান্ধব একত্রে বসলে দেখবেন, স্বীকার করতে হবে যে প্ল্যানিং মিনিস্ট্রি থেকে যখন ইটস এ ভাইব্রেন্টলি মুভিং অ্যান্ড দিস মিনিস্ট্রি ইজ রানিং ভেরি ভেরি ভাইব্রেন্টলি, আমি বলবো এটা এই অবস্থা থেকে যখন প্ল্যানিং মিনিস্ট্রি যখন কাজ করবে তখন বাধ্য হবে অন্যান্য মন্ত্রণালয়গুলো কাজ করার জন্য এবং আমাদের এটাই লক্ষ্য। আজকে আমরা লক্ষ্য করে দেখবেন, আমরা আমাদের আজকে যে প্রতিবাদ্য বিষয় আমরা সেটাকে ঠিক করে রেখেছিলাম। সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের। এটি আমার কাছে মনে হবে, আমি জানি না কেমন করে মূল্যায়ন করবেন, কিন্তু পত্রপত্রিকা যারা পড়বেন তারা প্রতিদিনই নতুন নতুন কিছু না কিছু তথ্য পাচ্ছেন। আমরা কয়েকদিন আগে আমরা দেখলাম এতদিন আমাদের ওয়ার্ল্ড ব্যাংক এবং আমাদের ইউএনডিপি আমাদের অনেক বেশি প্রশংসা করত। প্রশংসা করার মূল কারণটি হচ্ছে বিশ্বের ইউএনডিপির যে মূল্যায়ন, সেখানে 25টি দেশের উপর তারা মূল্যায়ন তারা করত, যাদের গ্রোথ প্রসপেক্ট অনেক বেশি। সেই গ্রোথ প্রসপেক্ট বেশি ওনাদের মূল্যায়ন করতে গিয়ে তারা সকল সময় বাংলাদেশকে অনেক উপরে নিয়ে আসছে, বাংলাদেশকে অনেক প্রাধান্য দিয়েছে। এখন আমাদের বাকি ছিল ইউরোপের থেকে আমাদের একটি সার্টিফিকেট পাওয়া, অথবা ইউরোপের মূল্যায়নটি। আমরা কয়েকদিন আগে দেখলাম, আমরা দেখে থাকবেন বাংলাদেশ প্রতিদিন ওই নিউজ পেপার ছাপিয়েছে আমাদের বিরুদ্ধে সকল বিরূপ সমালোচনা, আমাদের বিরুদ্ধে সকল বিরূপ সমালোচনা সব শেষ করে এখন ইউরোপও বলছে যে বাংলাদেশ হচ্ছে পরবর্তী গন্তব্যস্থান, যেখানে বিনিয়োগের সম্ভাবনা আছে, যেখানে জিডিপিতে প্রবৃদ্ধির সম্ভাবনা আছে, যাদের এগিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই তথ্যগুলা আমরা পত্রপত্রিকায় পাচ্ছেন। এখন আমরাও যখন দেখতে পাই যে গত দুদিন আগেই, গত কয়েকদিন আগে আমরা দেখলাম IRI ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউশন, ওয়াশিংটন বেসড একটি গবেষণামূলক প্রতিষ্ঠান, তারা যখন বলছে যে বাংলাদেশের 73% মানুষ মনে করে যে সরকার সঠিকভাবে চলছে, দেশটি সঠিকভাবে এগুচ্ছে,
1 বছর আগেও এর গড় ছিল ৬৬ ভাগ, আজকে ৬৬ ভাগ থেকে এটা এখন ৭৩ ভাগে আসছে। এটা আমাদের জন্য একটি, আমি মনে করি যে আমাদের বড় অর্জন। দেশের ৭৩ ভাগ মানুষ যদি মনে করে দেশ এগুচ্ছে, তাহলে অবশ্যই বিশ্বাস করতে হবে দেশ এগুচ্ছে। আপনারা হয়তো অনেকেই কভার করেছেন, আমি সেই সময় আমার যে প্রারম্ভিক বক্তব্য আমি বলেছিলাম, প্রফেসর ডেভিড ফুড, একজন বিখ্যাত অর্থনীতিবিদ, তিনি মন্তব্য করেছিলেন যে জাতির মাঝে জাগরণ সৃষ্টি হয়, এগিয়ে যাওয়ার জন্য তাদের মাঝে যখন তারা প্রত্যয়ী হয়, তাহলে সেই জাতি অর্থনীতি এলাকায় পিছিয়ে থাকতে পারে না। তো আজকে দেশের মানুষ যখন মনে করে 73% মানুষ যখন মনে করেন যে দেশ সঠিক পথে এগোচ্ছে, আমি মনে করি সময়টি এখন আমাদের, সময়টি এখন বাংলাদেশের। এটা আমাদের সবাইকে স্বীকার করতে হবে। 7 ভাগ অর্জন নয়, আমাদের আরো অনেক বেশি অর্জন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী 2009 সালে দায়িত্বভার গ্রহণ করার পর আমরা কি দেখেছিলাম সারা বিশ্বের অবস্থা, সারা বিশ্বে ভয়াবহ অর্থনৈতিক মন্দা, এবং সেই মন্দা কিন্তু এখনো কাটেনি। সেই মন্দায় এখনো আক্রান্ত সারা বিশ্বের অর্থনীতি। সকালে শেরেবাংলা নগরে এনএসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা বসে। সেই সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করছিলেন পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল। আমরা সরাসরি ছিলাম সেখানে। পরে খবরে যাচ্ছি, চট্টগ্রামের বাঁশখালীতে ত্রিমুখী সংঘর্ষে 4 জন নিহতের ঘটনায় 57 জনের নাম উল্লেখ সহ মোট 3000 জনের বিরুদ্ধে 3টি মামলা করেছে পুলিশ ও নিহতদের পরিবার। এখন পর্যন্ত এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রামের বাঁশখালী থেকে পার্থপ্রতিম বিশ্বাসের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা এলাকায় বিদ্যুৎ কেন্দ্রের জমি অধিগ্রহণ নিয়ে দুদল গ্রামবাসী ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে এলাকাবাসী। এ সময় ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন তারা। স্থানীয়দের অভিযোগ, গন্ডামারায় প্রস্তাবিত কয়লা ভিত্তিক বিদ্যুৎ চেয়ারম্যানের মারফিরিতে মাই ভাষা রাইতে কয়লা বিদ্যুৎ খাই না, ঘরে বাড়ি এসব গুলিগারা করলো, আমরা ফসতে পারি নাই। কয়লা বিদ্যুৎ যদি এখানে হয়, এই গন্ডামারা বড়গোনায় প্রায় 50,000-এরও বেশি মানুষ এই এলাকা থেকে অন্য এলাকায় চলে যেতে হবে। সংঘর্ষের ঘটনায় 57 জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করে পুলিশ। অন্যদিকে নিহতদের স্বজনরা অজ্ঞাতনামা প্রায় 3000 জনের বিরুদ্ধে আরো 2টি মামলা দায়ের করেন। এদিকে পুলিশ বলছে ঘটনা পূর্ব পরিকল্পিত। নিঃসন্দেহে এটা পূর্ব পরিকল্পিত ঘটনা, কারণ এর আগেও এরা এরকম একাধিক ঘটনা ঘটিয়েছিল, প্রকল্পের কাজে বাধা দিয়েছিল, মালামাল নেওয়ার পথে বাধা দিয়েছিল। চলতি বছর গন্ডামারায় 1320 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেয় সরকার। এ নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। সময় সংবাদ, চট্টগ্রাম। দর্শক, এই মুহূর্তে বাঁশখালীর ওই ঘটনাস্থলে আছেন আমাদের রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। সবশেষ খবর জানতে আমরা যাব তার কাছে। পার্থ। ধন্যবাদ সাজিদ। বাঁশখালীর গন্ডামারা এলাকায় কয়লা বিদ্যুৎ কেন্দ্র নিয়ে গতকাল যে সংঘর্ষ হয়েছিল, সে সংঘর্ষে আসলে এলাকায় একটা আতঙ্ক বিরাজ করছিল, কিন্তু আজকে সকাল থেকে আমরা এখনো পর্যন্ত এখানে আছি এবং দেখছি সাধারণ জনগণ যারা রয়েছে তাদের মধ্যে এই আতঙ্কটা অনেকটাই কেটে গেছে। সেক্ষেত্রে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখানে আসলে একটি মামলা করা হয়েছে। সেক্ষেত্রে যাদের নিহত হয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু আরো 2টি মামলা করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে 57 জনের নাম উল্লেখ করে এই মামলাটি করা হয়েছে। সেক্ষেত্রে আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে আসলে পূর্ব পরিকল্পিতভাবে এই সংঘর্ষের ঘটনাটি ঘটানো হয়েছিল। যেহেতু 144 ধারা জারি করা হয়েছিল, সেক্ষেত্রে কেউই কিন্তু সেখানে সমাবেশ করতে পারবে না, কিন্তু একটি পক্ষ আসলে এই ঘটনাটি করার চেষ্টা করেছে। সেক্ষেত্রে আত্মরক্ষার্থে যখন দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হচ্ছে, তখন আত্মরক্ষার্থে কিন্তু পুলিশ গুলি ছোড়ে, কিন্তু দুই পক্ষের এই সংঘর্ষ নিবারণ করার জন্য পুলিশ অনেক চেষ্টা করেছে। সেক্ষেত্রে তারা সেই কথাটি বলছে। এছাড়া পুলিশ আরো একটি কথা জানিয়েছে, যারা এই
এই ঘটনার সাথে জড়িত এবং যারা এই ধরনের ঘটনাটি ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হবে সে কথাটি পুলিশ আমাদেরকে জানিয়েছে। এছাড়া এর পেছনে যারা মদত দিয়েছে সেক্ষেত্রে যারা এই ঘটনার সাথে জড়িত রয়েছে তাদেরকেও কিন্তু গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে পুলিশের পক্ষ থেকে, এমন কথাটি আমাদেরকে জানানো হয়েছে। সেক্ষেত্রে গতকাল কিন্তু এই কয়লা তাপ বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কিন্তু এখানে দুই পক্ষই কিন্তু এর আগে সমাবেশ ডেকেছিল। সেক্ষেত্রে সমাবেশের কারণে এখানে কিন্তু এখানে কিন্তু একটি উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। সেক্ষেত্রে গঙ্গামারা এলাকায় আমরা গিয়েছিলাম, সেখানে যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে যে এই কয়লা বিদ্যুৎ প্রকল্পটি হলে তারা ক্ষতিগ্রস্ত হবে, প্রায় 50,000-এর মতো লোক, তাদেরকে গৃহহীন হয়ে যেতে হবে এমন দাবিটিও তারা করেছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের বাঁশখালী থেকে কয়লা তাপ বিদ্যুৎ কেন্দ্রে যে সংঘর্ষ হয়েছিল তার সর্বশেষ পরিস্থিতির খবর। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া 8 কোটি 10 লাখ ডলারের মধ্যে এখন পর্যন্ত 1 কোটি 51 লাখ ডলার ফেরত পাওয়া যাবে বলে নিশ্চিত করেছে ফিলিপিন্স সিনেট। মঙ্গলবার শুরু হওয়া সিনেট শুনানিতে অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলকে 30 দিনের মধ্যে আরও প্রায় 98 লাখ ডলার ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন ক্যাসিনো ব্যবসায়ী কিম অং। অন্যদিকে শুনানিতে 1 কোটি 70 লাখ ডলার থাকার বিষয়টি অস্বীকার করেছে মানি এক্সচেঞ্জ কোম্পানি ফিলরেম। এই প্রথমবারের মতো শুনানিতে বাংলাদেশ ব্যাংকের দুজন কর্মকর্তা উপস্থিত রয়েছেন। প্রথম দিকে রিজার্ভের চুরি হওয়া অর্থের মধ্যে 3 কোটি ডলার পাওয়ার সম্ভাবনা থাকলেও সে সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে। মঙ্গলবার চতুর্থ দফার সিনেট শুনানিতে মানি এক্সচেঞ্জ কোম্পানি ফিলরেম দাবি করেছে তাদের কাছে 1 কোটি 70 লাখ ডলার আর নেই। এ বিষয়ে ফিলরেম কর্মকর্তা কনকন বাতিস্তা জানান, 6 ধাপে 3 কোটি ডলার, 60 কোটি পেসো এবং 1 কোটি 80 লাখ ডলার কিম ওং এবং সহযোগী ব্যবসায়ী ওয়েকাং জুর কাছে হস্তান্তর করা হয়। কনকন বাতিস্তা আরও বলেন, সব অর্থ প্রদানের সময় নির্দেশনা এসেছে আরসিবিসি ব্যাংকের মায়া দেগুইতোর কাছ থেকে। কিম ওং এবং ওয়েকাং জু দুজনের বিরুদ্ধে এমএলসির মানি লন্ডারিং চার্জ রয়েছে। তবে শুনানিতে কিম ওং এর দাবি চুরি হওয়া 1 কোটি 70 লাখ ডলার রয়েছে ফিলরেমেই। এদিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পাচার হওয়া অর্থের মধ্যে আরও প্রায় 98 লাখ ডলার ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ক্যাসিনো ব্যবসায়ী কিম ওং। এর আগে এমএলসি কে প্রায় 55 লাখ ডলার ফেরত দিয়েছেন কিম। এ নিয়ে প্রায় 1 কোটি 53 লাখ ডলার ফেরত পাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ফিলিপিন্স সিনেট। এই শুনানিতে যোগ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের 2 কর্মকর্তাও। এদিকে আজকের অধিবেশনে আরসিবিসির জুপিটার শাখার ব্যবস্থাপক মায়া দেগুইতো, ক্যাসিনো ব্যবসায়ী কিম অং এবং ফিলরেমের কর্মকর্তারা প্রথমবারের মতো একসাথে মুখোমুখি হওয়ার কথা থাকলেও শুনানিতে অসুস্থতার কারণ দেখিয়ে অনুপস্থিত রয়েছেন মায়া দেগুইতো। এদিকে এই অর্থ পাচারে জড়িত ফিলরেমের আরও 2টি অ্যাকাউন্ট জব্দ করেছে এমএলসি। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। এদিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি যাওয়া অর্থের উল্লেখযোগ্য অংশ আদায় করা গেলেও পুরোটা ফিরে পাওয়া সম্ভব হবে না বলে মনে করছেন ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী। সকালে রাজধানীর বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এইটি এখন বলার কোনো সময় নেই, তবে আমরা আশাবাদী, আমরা সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করেছি টাকা ফিরিয়ে আনবার জন্য এবং সে দেশগুলো বিশেষ করে ফিলিপাইন এবং অন্য যারা শ্রীলঙ্কা তারা সর্বতভাবে তাদের সমস্ত সংস্থা আমাদেরকে সহযোগিতা করছে এবং আমরা আশাবাদী যে আমরা এর বৃহৎ অংশই ফিরে পাবো এবং সেজন্য সর্বাত্মক চেষ্টা করছি। সব নাও পাওয়া যেতে পারে, সেটা আনসার্টেন, সব পাওয়াও যেতে পারে। দুপুরের সময় আরো থাকছে। বকেয়া মজুরি সহ 5 দফা দাবিতে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের খুলনা যশোর মহাসড়ক ও রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ। বগুড়ার শেরপুরে বোমা বিস্ফোরণে নিহত 2 জনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। নিহত তরিকুল ইসলাম 2005 সালের সিরিজ বোমা হামলার অন্যতম আসামি ছিল বলে জানিয়েছে বগুড়ার পুলিশ সুপার আসাদুজ্জামান। দুপুরের সময় সংবাদকে তিনি এসব তথ্য জানান। শেরপুরের বোমা বিস্ফোরণের ঘটনায় যে 2 জন অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছিল তার একজনের পরিচয় আমরা পেয়েছি। সে হচ্ছে তরিকুল, তার বাড়ি সিরাজগঞ্জ জেলার সদর থানা জামুয়া গ্রামে। সে 2005 সালের সিরিজ বোমা হামলায় অ্যারেস্ট হয়েছিল এবং ওই মামলা থেকে সে অব্যাহতি পায়। তো এ থেকে আমরা ধারণা করতে পারি যে সে জেএমবি সদস্য ছিল। এর সাথে যিনি আরেকজন ব্যক্তি নিহত হয়েছেন তার পরিচয়ের উদ্ঘাটনের আমরা চেষ্টা চালাচ্ছি এবং তাদের এই নাম পরিচয়ের সূত্র ধরে আমরা অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য আমরা চেষ্টা করছি। হবিগঞ্জের বাহুবলে 4 শিশু হত্যা মামলায় 8 জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। সকালে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মিজানুর রহমান। তিনি জানান, তদন্তে 9 জন অভিযুক্ত হলেও র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আসামি বাচ্চু মিয়া নিহত হওয়ায়
তার নাম অভিযোগপত্রে রাখা হয়নি। এছাড়া মামলার অপর দুই আসামি সুলেমান ও বশিরকেও অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়েছে। গত 17 ফেব্রুয়ারি হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্ডাটিকি গ্রাম থেকে নিখোঁজের 5 দিন পর 4 শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মামলা দায়েরের পর 5 জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে 4 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। ঘটনার 52 দিনের মধ্যে দেয়া অভিযোগপত্রে 61 জনকে সাক্ষী রাখা হয়েছে। এদিকে চার্জশিটভুক্ত 8 আসামির মধ্যে 3 জন পলাতক রয়েছেন। বিজ্ঞ আদালতে আসামিদের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনা এবং ঘটনার পারিপার্শ্বিকতার এজার বহির্ভূত তদন্তে ঘটনার সহিত পেনাল কোডের 302/201/34 দণ্ডবিধির অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়। মোট 8 জন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। খালেক মাস্টার আর এই যে আব্দুল আলী, এই দুই পক্ষের ভিতরেই দলাদলির রেশারেশি সে দরে কিন্তু হত্যা পরিকল্পনা করা হয়। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের শেষ ধাপ পর্যন্ত বিএনপি অংশ নেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। আওয়ামী লীগ জনগণের ভোটে নয়, পেশি শক্তিতে বিশ্বাস করে বলে অভিযোগ করেন তিনি। বর্জন করলে কি হবে? যে কটা ইলেকশন হয়ে গেছে বাকিগুলিতে আওয়ামী লীগের পোয়া বড়। এখন তারা করবে কি, একটু টাইট করে সেখানে আইন শৃঙ্খলা ঠিক রেখে তারপরে বলবে যে ওই আগে যে যত গন্ডগোল হয়েছে সব বিএনপির বিরোধী দল করছে। আমরা সেই সুযোগটি তাদের দেব না। প্রত্যেকটি নির্বাচনে আমরা অংশগ্রহণ করে এই সরকারের যে কুৎসিত চেহারা, এইটা আমরা জনসম্মুখে নিয়ে আসবো। এই সরকার জনগণের ভোটে বিশ্বাস করে না, এই সরকার আইনের শাসনে বিশ্বাস করে না, এই সরকার বিশ্বাস করে পেশি শক্তিতে। মগবাজার মৌচাক ফ্লাইওভারের সুফল আটকে গেছে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায়। বিজয় সরণি লিংক রোড ও মগবাজার ফ্লাইওভার, এই দুই ফ্লাইওভারের নামার স্থান প্রায় কাছাকাছি হওয়ায় সৃষ্টি হচ্ছে যানজট। বিশেষজ্ঞদের মতে 2003 সালে করা নকশা 2013তে বাস্তবায়নের সময় ওই এলাকার পরবর্তী 10 বছরের সড়ক ব্যবহারের পরিবর্তনকে বিবেচনায় নেওয়া হয়নি, আর সে কারণেই এই সমস্যার সৃষ্টি হচ্ছে। তবে কর্তৃপক্ষ বলছে পরিবর্তিত ট্রাফিক প্যাটার্ন বিবেচনায় নিয়ে ওই এলাকার ট্রাফিকিং ব্যবস্থা সাজানো হচ্ছে। আতিকুর রহমান তমালের রিপোর্ট। বহু আলোচনা সমালোচনা আর দীর্ঘ জনদুর্ভোগের পর চালু হয়েছে মগবাজার মৌচাক ফ্লাইওভারের সিকিভাগ অংশ। এটি চালুর পর মগবাজার এলাকায় যানজট কিছুটা কমেছে, যদিও পিক আওয়ারগুলোতে পুরো ফ্লাইওভার জুড়ে দেখা যায় উল্টো চিত্র। তবে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় ফ্লাইওভারের তেজগাঁও অংশে নামার পর। কিছু দূর এগুলে বিজয় সরণির লিংক রোড থেকে আসা গাড়ির চাপ এবং মগবাজারের গাড়ির চাপ মিলিত হয় শিল্পাঞ্চলের চৌরাস্তায়। তারপর তা ছড়িয়ে পড়ে মহাখালী পর্যন্ত। নাবিস্কুট থেকে শুরু করে আপনার একবারে মহাখালী পর্যন্ত পুরোটাই জাম থাকে। খুব অল্প সময়ে মগবাজার থেকে দ্রুত 1 মিনিটের মধ্যে চলে আসছে। এখানে আগে যে পরিমাণ গাড়ির প্রেসার ছিল এখন একটা বেড়েছে। এছাড়া ফ্লাইওভার নিয়ে হালকা যান চালকদের অভিযোগ আছে। অন্যান্য ফ্লাইওভারগুলোতে যেমন ইজিলি উঠতে পারি, এটা ঢালু নয়, ওই রকম ভাবে তৈরি হয়নি। এটা অতিরিক্ত একটু খারাপ এসে গাড়িটা উঠতে খুব কষ্ট হয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন 2003 সালের নকশা 10 বছর পর বাস্তবায়নের সময় নতুন তৈরি হওয়া হাতিরঝিল ও বিজয় সরণির লিংক রোডকে বিবেচনায় নেওয়া হয়নি। যেহেতু সেই 3-4 সালের পরিকল্পনার বাস্তবায়ন এখন হলো, ডেফিনেটলি কিছুটা হোঁচট খাবেই এবং সমন্বয়হীনতা থাকবে। সঙ্গত কারণে এটার একটা আপডেটিং করা জরুরি ছিল। তবে কর্তৃপক্ষের দাবি মহাখালী পর্যন্ত জ্যাম কমাতে তারা নানা পদক্ষেপ নিচ্ছেন। আমরা আগামী 15 দিনের ভিতরে যে কাজটা করব, যে কিছু ইউলুপ দিয়ে আপনার এই পাশে ইউলুপ দিয়ে প্লাস এ পাশে আপনার ইউলুপ দিয়ে এই জিনিসগুলোকে ট্রাফিক রেগুলেট এমনভাবে করব যাতে উঠতে এবং নামতে কোনো ধরনের কোনো সমস্যা এবং যানজট না থাকে। নির্মাণ কাজ শুরুর পর কথা ছিল কাজ শেষ হবে 2 বছরের মধ্যে, কিন্তু 3 বছর পরও নানা প্রশ্ন নিয়ে কাজ হয়েছে 4 ভাগের মাত্র 1 ভাগ। এই এলাকার মানুষজন বলছে ফ্লাইওভারের র্যাম্প কোথায় নামলে সুবিধা হতো, কিংবা নকশায় আদৌ ভুল রয়েছে কিনা তা তারা শুনতেও চান না, বুঝতেও চান না। মানুষের চাওয়া যানজট মুক্ত হোক রাজধানীর এই ব্যস্ত এলাকা। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের স্থায়ী ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতি।
সকালে বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের পাশে বাবুপুরা পুলিশ ফাঁড়ির সামনে এই মানববন্ধনে অংশ নেন তারা। এ সময় অভিযোগ করে ঢাবির কর্মচারী সমিতির নেতাকর্মীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি দখল করে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণ করছে বাংলাদেশ পুলিশ। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি ছাড়াই বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে বলে দাবি করেন তারা। ভবন নির্মাণের স্থানে গাছ কেটে ফেলায় বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক পরিবেশ নষ্ট হচ্ছে এবং ভবন নির্মাণের কাজ বন্ধ করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। পহেলা বৈশাখে মুখোশ ব্যবহারের নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোট। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তনু হত্যার বিচার দাবিতে আয়োজিত সমাবেশে সংগঠনটির নেতারা এ দাবি জানান। আমরা খুবই লজ্জা পাই যখন দেখি যে দুটি মেডিকেলের দুরকম রিপোর্ট। কুমিল্লা থেকে বলা হলো যে ধর্ষণ হয়েছিল তনু তাকে হত্যা করবার আগে। চট্টগ্রাম থেকে গতকাল জানিয়েছে যে কোনো প্রমাণ পাওয়া যায়নি। ভীষণ বিভ্রান্তিমূলক। হঠাৎ করে দেখলাম পয়লা বৈশাখে মুখোশ ব্যবহার করা যাবে না। এটি আমাদেরকে বিস্মিত করেছে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য প্রত্যাখ্যান করছি। পয়লা বৈশাখ বিকেল 5টার পরে বাংলাদেশের কোথায় উন্মুক্ত স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না। এই সিদ্ধান্ত আমাদের পক্ষে মানা সম্ভব নয়। আপনারা কিছু ব্যবস্থা গ্রহণ করেন, না হলে সারা দেশের সংস্কৃতি কর্মীরা আমরা আইন অমান্য করতে বাধ্য হব। এবার মাঠের বাইরেও নিজেদের চ্যাম্পিয়ন প্রমাণ করল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ওয়ার্ল্ড টি-20-এর দ্বিতীয় শিরোপা জয়ের পর কলকাতায় অবস্থিত মাদার তেরেসার মিশনারিজ অফ চ্যারিটিতে অর্থ দান করেছে ক্যারিবীয় ক্রিকেটাররা। আগে থেকেই টাকা নিয়ে বোর্ডের সঙ্গে গন্ডগোল চলছিল ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের, তাই ম্যাচ জিতেই ক্যারিবীয় অধিনায়ক স্যামি বলেছিলেন শর্ত না মানলে দ্বিতীয় শ্রেণীর দল পাঠানোর হুমকি দিয়েছিল বোর্ড। এমনকি তাদের জার্সির জন্য লড়তে হয়েছে নতুন ম্যানেজার রাউল লুইসকে। বোর্ডের কেন্দ্রীয় চুক্তির আওতায় নেই অধিকাংশ ক্রিকেটার। এমন অবস্থায় মাঠের বাইরে মহানুভবতার পরিচয় দিলেন ক্যারিবীয় ক্রিকেটাররা। ম্যাচ জয়ের পরই খেলোয়াড়দের পক্ষ থেকে তেরেসা চ্যারিটি প্রতিষ্ঠানটিকে অনুদানের চেক পৌঁছে দেন দলের ম্যানেজার। টাকার অঙ্কটা গোপন করা হলেও ড্যারেন স্যামি তার সামাজিক মাধ্যমে জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের অনেকেই তাদের অর্থলোভী ক্রিকেটার মনে করেন, তাদের উচিত সত্য জেনে কথা বলা। দেশে নির্মিত হতে যাচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ বার্ন ইনস্টিটিউট। একাডেমিক সুযোগ সুবিধার পাশাপাশি এখানে প্রতিদিন গড়ে 500 দগ্ধ রোগী একসঙ্গে চিকিৎসা সুবিধা পাবেন। বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের তত্ত্বাবধানে অত্যাধুনিক ইনস্টিটিউটটি নির্মাণে প্রকল্প ব্যয় ধরা হয়েছে 522 কোটি 39 লাখ টাকা। আগামীকাল এই ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত ফেরদৌস লিপির রিপোর্টে। বিগত 2013 এবং 2014 সালে বিএনপি জামায়াতের টানা সহিংস আন্দোলনে পেট্রোল বোমা হামলায় প্রতিদিনই গড়ে 3 থেকে 4 জন দগ্ধ মানুষ ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি হতো। কখনো কখনো এই সংখ্যা 10ও ছাড়িয়ে যেত। এছাড়া ইউনিটের এক পরিসংখ্যানে দেখা গেছে বছরে সারা দেশে নানাভাবে অগ্নিদগ্ধ হয় এমন মানুষের সংখ্যা 6 লাখের মতো। কিন্তু বিশাল এই সংখ্যক রোগীদের চিকিৎসা ব্যবস্থা খুবই সামান্য আছে দেশের বার্ন ইউনিটগুলোতে। আর এই কারণে রাজধানীর চাংখারপুলে নির্মাণ করা হচ্ছে আধুনিক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। গত বছরের 24 নভেম্বর একনেকের সভায় এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রায় 5 বিঘা জায়গার উপরে এটি হবে এই অঞ্চলের সবচেয়ে বড় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউট। 500 বেডের হাসপাতাল এটি নির্মাণ করতে 522 কোটি টাকার মতো ব্যয় হবে আপাতত। সেনাবাহিনী নির্মাণ কাজটি করলে সময় মতো কাজটি শেষ হবে। দেশের 18টি মেডিকেলের মধ্যে 9টিতে বার্ন ইউনিট থাকলেও রয়েছে চিকিৎসক স্বল্পতা। মেডিকেলের এইসব ইউনিট পরিচালনার জন্য 1500 চিকিৎসক প্রয়োজন হলেও বর্তমানে এই বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক আছে মাত্র 56 জন। ইনস্টিটিউটটি নির্মাণ হলে এখানে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির একাডেমিক কার্যক্রম শুরু করা যাবে। প্রায় 18 কোটি জনসংখ্যা, সেই দেশে এর চিকিৎসার জন্য দরকার হচ্ছে 1500 জন। আমরা এখন যেভাবে কার্যক্রম চলছে ইনস্টিটিউটে, তাতে আমরা বৎসরে 2 জন করে
ডাক্তার তৈরি করতে পারি, কিন্তু আলাদা ইনস্টিটিউট হবে তখন আমরা প্রতি বছর 10 থেকে 12 জন তৈরি করতে পারবো। উপজেলাতে আমরা যদি ইউনিট করতে চাই তাহলে ইনস্টিটিউট তৈরি করে আমাদেরকে ডাক্তার তৈরি করতে হবে, এবং সেই জন্যই কিন্তু এই ইনস্টিটিউটটা তৈরি হচ্ছে। 17 তলা বিশিষ্ট এই ইনস্টিটিউটের নির্মাণ কাজ 2018 সালে শেষ হওয়ার কথা রয়েছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। নীতিমালা ছাড়াই রাজধানীতে চলছে স্বর্ণ বন্ধকি ব্যবসা। বেশিরভাগেরই নিবন্ধন না থাকায় রাজস্ব হারাচ্ছে সরকার। বকেয়া মজুরি সহ 5 দফা দাবিতে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর শ্রমিকরা ধর্মঘটের পাশাপাশি খুলনা যশোর মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছে। সকাল 7টায় নগরীর খালিশপুর নতুন রাস্তা মোড়ে খুলনা যশোর মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন শ্রমিকরা। এ সময় তারা টায়ারে আগুন জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন, পাশাপাশি দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় দাবি আদায় না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা। এদিকে ধর্মঘট ও অবরোধের কারণে সকালে খুলনা রেল স্টেশন থেকে উত্তরবঙ্গ ও রাজধানী ঢাকা সহ দেশের অন্য গন্তব্যে কোনো ট্রেন ছেড়ে যায়নি। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। এরিয়া বাকি, শিক্ষা ভাতার এরিয়া বাকি, তারপর আমাদের মজুরি কমিশন এখনো ঘোষণা হয় নাই। আজকে সকালে আমার ছেলে আমার কাছে 5টা টাকা চাইছে, আমি দিতে পারি না। আমরা 2600-2700 টাকা বেতন পাই মাস গেলে, এই টাকা আমাদের সরকার এখন পরিশোধ করতে পারে না। যেহেতু আমরা ওই সরকার যদি চালায় পাট খাতে টাকা দিয়ে ভালো করে চালাবে, আর না হলে বন্ধ করে আমাদের টাকা পয়সা যা পাই এইগুলো দিয়ে বিদায় করে দেবে। অবরোধ ডাকার জন্য আমাদেরকে অনেক পিছনে নামায় দিচ্ছে, ফলে আমাদের কাজকর্মে যাইতে হেঁটে হেঁটে যাইতে হচ্ছে। 5 দফা দাবি বাস্তবায়ন না করা পর্যন্ত আমাদের এই ঘোষিত লাগাতার ধর্মঘট, মিল ধর্মঘট, তার পাশাপাশি এবং এই রেলপথ রাজপথ অবরোধ চলবে। নীতিমালা না থাকলেও রাজধানীতে রমরমা ব্যবসা করছেন কয়েক হাজার স্বর্ণবন্ধকি ব্যবসায়ী। জুয়েলারি ব্যবসার আড়ালে অনেকেই এই ব্যবসা করছেন বলে জানায় বণিক সমিতি। ব্যবসায়ীরা বলছেন এই কার্যক্রমের মাধ্যমে নগদ টাকা পেয়ে উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ। অন্যদিকে এই ব্যবসায়ীদের বড় অংশেরই লাইসেন্স না থাকায় রাজস্ব হারাচ্ছে সরকার। নীতিমালা না থাকায় এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানালো জেলা প্রশাসন। সেলিম আহমেদের ক্যামেরায় বিস্তারিত কাজল আব্দুল্লাহর রিপোর্টে। রাজধানীর তাঁতিবাজারে সারিবদ্ধ এ দোকানগুলো স্বর্ণবন্ধকি ব্যবসায়ীদের। এখানে স্বর্ণের প্রাচুর্যময় প্রদর্শনী না থাকলেও স্বর্ণ কেনা বেচা সহ বন্ধকি ব্যবসা চলে সব সময়। প্রয়োজনের তাগিদে এখানে নিজের প্রিয় অলংকার বন্ধক রাখতে আসেন অনেকেই। বাজার মূল্যের চেয়ে প্রায় 10,000 টাকা কমে বন্ধক নেওয়া হয় প্রতি ভরি স্বর্ণ। এতে সুদের হার রাখা হয় 3 থেকে 5%। ব্যবসায়ীরা বলছেন এতে উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ। বন্ধকি রাখতে আসে বিভিন্ন কারণে, হঠাৎ করে অনেক টাকা প্রয়োজন পড়লো, 50,000, 1 লাখ, যাই হোক, কার কাছ থেকে এই টাকাটা নিবে? অনেক বাসায় যদি কিছু গয়নাগাটি থাকে ওইটা রেখে কিছু বন্ধকিটা রেখেই মনে করে নিয়ে গেল কিছু টাকা। তবে স্বর্ণ বন্ধক রাখতে আসা এমন গ্রাহক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীর সাথে কথা বলতে চাইলে তারা এড়িয়ে যান। জুয়েলারি আইনে লাইসেন্স নেয় এ ব্যবসার সরকারি কোনো নীতিমালা না থাকলেও সমিতির নীতিমালাকেই মুখ্য করে তুলে ধরেন এই ব্যবসায়ী। আমাদের যে লাইসেন্স দিচ্ছে, লাইসেন্সের একটা তো নীতিমালা অবশ্যই আছে। তারপরে আমাদের একটা নিজস্ব একটা নীতিমালা, যেরকম কাস্টমারে বলে দেয় যে 4 মাস 5 এর মধ্যে না নিলে কিন্তু ভাঙে ফেলবো, এরকম অনেকেই বলে। কিন্তু আমরা বলি যে দাদা, যতদিন পর্যন্ত আমরা রাখতে পারবো, আপনার লাভে আসলে যতদিন আপনার মাল থাকবে ততদিনই আমি রাখতে পারবো। পণ্য নিয়ন্ত্রণ আইন 1956 এর বিধান অনুযায়ী জেলা প্রশাসনের ব্যবসা বাণিজ্য শাখা থেকে গোল্ড ডিলিং লাইসেন্স নিতে হয় ব্যবসায়ীদের। ওই বিধানে স্বর্ণ বন্ধকি ব্যবসার কোনো নিয়ম না থাকায় এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানায় জেলা প্রশাসন। বন্ধকির যে বিষয়টি, এটি যেহেতু নীতিমালা নাই কোনো, সেক্ষেত্রে আমরা হয়তো এটিকে অ্যালাউ করবো না। আমাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি আমরা, এবং তাদেরকে আইনের আওতায় এনে যাতে এটি বন্ধ করা যায় সে ব্যবস্থা আমরা গ্রহণ করি। নগরীর প্রায় 5,000 বন্ধকি ব্যবসায়ীর মধ্যে নিবন্ধন আছে মাত্র 250টি প্রতিষ্ঠানের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ভারী বর্ষণে সিলেট শহরের বেশ কিছু এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। তলিয়ে গেছে বাসাবাড়ি থেকে শুরু করে ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। আবহাওয়া অধিদপ্তর জানায়, গত 2 দিন ধরেই থেমে থেমে বৃষ্টি হচ্ছিল সিলেটে। আজ ভোর থেকে শুরু হয় ভারী বর্ষণ। ভোর 6টা থেকে বেলা 12টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে 53 মিলিমিটার। এদিকে টানা বর্ষণে তলিয়ে গেছে শহরের হাওয়াপাড়া, ইলেকট্রিক সাপ্লাই, উপশহর, 13 রতন সহ বিভিন্ন এলাকা। এতে বিপাকে পড়েন স্কুল, কলেজ বা কর্মস্থলে যাতায়াত করা মানুষ।
কোনো কোনো এলাকায় পানি ঢুকে পড়ছে ধর্মীয় উপাসনালয়গুলোতেও। এই বৃষ্টি কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুটি প্রতিষ্ঠান বা ব্যক্তির আন্তর্জাতিক আর্থিক লেনদেন কিংবা সেবা বিনিময়ের নামে বিলিয়ন ডলারের অর্থ পাচার করে আসছেন বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিরা। উন্নত বিশ্বের কয়েকটি দেশের দুর্বল আর্থিক আইনের সুযোগ নিয়ে কর ফাঁকি দিয়ে এই অবৈধ অর্থের পাহাড় গড়েছেন তারা। সম্প্রতি পানামার আইনি প্রতিষ্ঠান মোজাক ফনসেকার ফাঁস হওয়া নথিপত্রে উঠে এসেছে এমন তথ্য। আর এসব দেশের শীর্ষ 10-এর তালিকার প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড ও পানামা। অর্থনৈতিক দুনিয়ায় এখন তুমুল আলোচনা ও সমালোচনার শীর্ষে রয়েছে পানামার আইনি প্রতিষ্ঠান মোসাক ফনসেকা। সম্প্রতি প্রতিষ্ঠানটির 1,10 লাখ গোপন নথিপত্র ফাঁস হয়ে যাওয়ায় বেরিয়ে এসেছে অর্থ পাচারে জড়িত ধনী ও ক্ষমতাধর ব্যক্তিদের নামধাম। গেল 40 বছর ধরে এই প্রতিষ্ঠানটি তাদের ক্ষমতাধর মক্কেলদের কিভাবে অর্থ পাচারে সহায়তা করেছে এবং নিষেধাজ্ঞা এড়ানোর ও কর ফাঁকি দেওয়ার পথ দেখিয়েছে সেসব তথ্য পাওয়া যাচ্ছে এসব নথিতে। বাদ যায়নি রাশিয়া, চীন, যুক্তরাজ্য, ভারত ও পাকিস্তানের মতো দেশের বর্তমান ও সাবেক রাষ্ট্রপ্রধানরাও। সব মিলিয়ে বিভিন্ন দেশের 72 জনের নাম রয়েছে এই তালিকায়। রুশ মালিকানাধীন রাশিয়া ব্যাংকের মাধ্যমে বিলিয়ন ডলার পাচারের অভিযোগ উঠেছে স্বয়ং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দিকেই। ফাঁস হওয়া নথি অনুযায়ী পুতিনের ঘনিষ্ঠজন সের্গেই রোলদুগিনের মালিকানাধীন ইন্টারন্যাশনাল মিডিয়া ওভারসিজ ও সোনাত্তি ওভারসিজের মাধ্যমে ভুয়া শেয়ার হস্তান্তর, জাল পরামর্শক চুক্তি, অবাণিজ্যিক ঋণ ও অবমূল্যায়িত সম্পত্তি কেনার মাধ্যমে অর্থ পাচার করেছেন পুতিন। অন্যদিকে পশ্চিমারা এ ধরনের অর্থ পাচারে ব্যবহার করেছে অফশোর কোম্পানিগুলোকে। আর ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, পানামা, বাহামা, সিসিলিতে থাকা এসব প্রতিষ্ঠানে আন্তর্জাতিক লেনদেন দেখিয়ে কালো টাকা পাচারের অভিযোগ উঠেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমুন্ড গুনলাকসন ও তার স্ত্রীর বিরুদ্ধে। এছাড়াও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো, ইরাকের সাবেক অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আয়াদ আলাউদি, মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক, লিবিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান মুয়াম্মার গাদ্দাফি, সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং চীনের ক্ষমতাসীন দলের সাবেক ও বর্তমান অন্তত 8 জনের গোপন সম্পদ থাকার তথ্য ফাঁস করেছে প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে এসব নথিপত্রের ভিত্তিতে তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, নেদারল্যান্ড, ব্রাজিল, ফ্রান্স ও সুইডেন। এজি মাহমুদ, সময় সংবাদ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। প্রথম স্প্যানিশ ক্লাব হিসেবে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে যেতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। ন্যু ক্যাম্পে ম্যাচটি শুরু হবে মঙ্গলবার রাত 1:15টায়। একই সময় অ্যালিয়ান্স অ্যারেনায় জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ বেনফিকা। হারের স্বাদটা প্রায় ভুলে গিয়েছিল বার্সেলোনা। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে টানা 39 ম্যাচ অপরাজিত ছিল এনরিকের শিষ্যরা। হঠাৎ কেটে গেল স্বপ্নের ঘোর। ঘরের মাঠে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ থামালো কাতালানদের জয়রথ। তাই হারের দগদগে ক্ষত নিয়ে ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে এনরিকের শিষ্যরা। চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে বার্সা এখন পর্যন্ত অপরাজিত থাকলেও মেসি পিকেরা হয়তো ভুলে যায়নি 2 বছর আগের তিক্ত অভিজ্ঞতা। সেবার রোজি ব্লাঙ্কোসদের কাছে হেরে বিদায় নিয়েছিল কাতালানরা। যদিও সিমিওনিদের বিপক্ষে গেল 6 ম্যাচে জয় পেয়েছে নেইমার ও সুয়ারেজরাই। তবে জেরেমি ম্যাথিউ, আন্দ্রিয়ানো ও রামিরেজের ইনজুরি কিছুটা হলেও দুশ্চিন্তায় ফেলেছে বস এনরিককে। অন্যদিকে ফুরফুরে মেজাজেই রয়েছে সফরকারী অ্যাটলেটিকো মাদ্রিদ। পরিসংখ্যানের পাতা কাতালানদের পক্ষে কথা বললেও ডিয়াগো গডিন, স্টিফেন ও ইয়াংকে দলে ফেরা স্বস্তি দিচ্ছে সফরকারীদের। আর বার্সেলোনার বিপক্ষে অভিষেক হতে পারে স্ট্রাইকার লুসিয়ানো ভিয়েত্তোর। তবে ইনজুরির কারণে সাইড বেঞ্চে থাকতে হবে থিয়াগো ও অলিভার তোরেসকে। অন্য ম্যাচে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ পর্তুগালের ক্লাব বেনফিকা। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এই ম্যাচটির আগে লিগে 2 দলের 3 দেখায় শতভাগ সাফল্য পেয়েছে বাভারিয়ানরা। বাড়তি পাওনা হিসেবে রয়েছে স্বাগতিক হিসেবে লিগে গেল 10 ম্যাচে শতভাগ সাফল্য ও 40টি গোলের রেকর্ড। কিন্তু রোবেন ও মার্টিনেজের ইনজুরি কিছুটা হলেও বিপাকে ফেলবে বস গার্দিওলাকে।
পরিসংখ্যানের পাতার সাথে তারকা ফুটবলারদের ইনজুরি নিয়ে বিপাকে রয়েছে সফরকারী বেনফিকা। ইনজুরির কারণে প্রধান গোলরক্ষক হুলিও সিজার ছাড়াও লোপেজ, সান্তোস ও লুইসাকেও পাচ্ছে না বেনফিকা বস ভিটোরিয়া। শায়লা পারভিন, সময় সংবাদ। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 3 আদালতে বেগম খালেদা জিয়ার আত্মসমর্পণ, রাষ্ট্রদ্রোহ ও নাশকতার 2 মামলা সহ 4 মামলায় জামিন। গেটকো দুর্নীতি মামলায় জামিন বহাল। বাঁশখালীতে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নিয়ে সংঘর্ষের ঘটনায় 57 জনের নাম উল্লেখ করে মোট 3000 জনের বিরুদ্ধে মামলা, তদন্ত কমিটি গঠন। হবিগঞ্জের বাহুবলে 4 শিশু হত্যা মামলায় 8 জনকে অভিযুক্ত করে চার্জশিট, 52 দিনে অভিযোগপত্র দিল পুলিশ। অর্থবছরের 9 মাসে প্রথমবারের মতো প্রবৃদ্ধি 7% ছাড়িয়েছে, বেড়েছে মাথাপিছু আয়। সময় এখন বাংলাদেশের, বললেন পরিকল্পনা মন্ত্রী। এবং রিজার্ভের চুরি যাওয়া অর্থের আরও প্রায় $98 লাখ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি অভিযুক্ত ব্যবসায়ী কিম অং এর। শুনানিতে যোগ দিলেন বাংলাদেশ ব্যাংকের 2 কর্মকর্তা। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।